নমস্তে। আপনি শুনছেন মানব পরিচয়, মানবতার পরিচিতি। গত পর্বে ফিরদৌস তার নতুন স্বামী হরিশচন্দ্রের সাথে মনের মিলনের চ্যালেঞ্জ গ্রহণ করেছিল। আজ আপনি শুনবেন তার অভ্যন্তরীণ রূপান্তর তাকে তার নতুন জীবনের জন্য কিভাবে প্রস্তুত করে। ফিরদৌস ত্যাগ করছেন বলে হরিশচন্দ্র মনে করেন, কিন্তু ফিরদৌস জানেন যে তিনি কেবল যুক্তিযুক্ত ভালোকেই গ্রহণ করছেন। এটি নতুন ফিরদৌসে জন্মের গল্প। দুপুরে মেয়ে ঘুমিয়ে যাওয়ার পর ফিরদৌস স্মরণ করেন সেই ভয়ঙ্কর 3 তালাকের ঘটনা। ভয়ের চরম অবস্থা। সেই জনমানবহীন গ্রামীণ রাস্তায় একটি গাছের পিছনে লুকিয়ে থাকা ফিরদৌসের মনে হয়েছিল যে এখন আর কোনো দেবদূত আসবে না এবং রাত নামলেই সে সবচেয়ে খারাপ পরিণতির শিকার হবে। সাহসের জন্ম। সেই গভীর হতাশায় একটি অলৌকিক সাহস সঞ্চারিত হয়েছিল, এখানে নিহত হওয়ার চেয়ে হেঁটে চলে যাওয়া ভালো। ফিরদৌস উপলব্ধি করেন পুরনো ফিরদৌস সেই গাছের পিছনে মরে গেছে এবং গাড়িতে লিফট নেওয়ার সাথে সাথেই নতুন ফিরদৌসের জন্ম হল, যে বিশ্বকে নতুন দৃষ্টিতে দেখবে। আপনি শুনবেন যুক্তি বনাম বোরকা। নতুন ফিরদৌস কেন বোরকা ত্যাগ করলেন? পর্দা থাকা বা না থাকা কি একজন মহিলাকে নিরাপদ করে তোলে? গর্ব বনাম স্বাদ। কিভাবে নিরামিষাসের মধ্যে লুকিয়ে থাকা গর্ব দেখে ফিরদৌস আমিষ ত্যাগ করার অযৌক্তিক সিদ্ধান্ত নিলেন। এবং অবশেষে যখন বিচারপতি হরিশচন্দ্র নিজে রান্নাঘরে গিয়ে প্রেম মিশিয়ে খাবার তৈরি করেন, তখন ফিরদৌস জানতে পারেন যে বিশুদ্ধ নিরামিষ খাবারও এত সুস্বাদু হতে পারে। অতিরিক্ত খাওয়া, খিলখিল হাসি এবং আনন্দের মুহূর্ত, এই জীবন ফিরদৌস কখনো ভাবেননি। হরিশচন্দ্রের নিষ্কলুষ প্রেম এবং ফিরদৌসের যুক্তিপূর্ণ ত্যাগ কি তাদের সত্যিকারের মনের মিলনের দিকে নিয়ে যাবে? আমার সাথে থাকুন মানব পরিচয়ে। আপনি শুনবেন পর্ব 4, পুরনো ভয়, নতুন দৃষ্টি। এই দিনগুলোতে হরিশচন্দ্র ভাবতে শুরু করেছেন যে ফিরদৌস তার সাথে হওয়া ভিন্ন সম্প্রদায়ের বিবাহ বজায় রাখার জন্য বড় ত্যাগ করছেন। অথচ ফিরদৌসের আপাত দৃষ্টিতে বদলে যাওয়া আচরণের কারণ অন্য কিছু। ফিরদৌস এই রহস্যটি স্বামী হরিশচন্দ্রের কাছে প্রকাশ করার জন্য কোনো অধৈর্যতা দেখাননি। তিনি ভাবেন যে হরিশচন্দ্র এই বিবাহের পিছনে এতে প্রাপ্ত সুখ ছাড়াও কিছু পবিত্র লক্ষ্য অবশ্যই থাকবে। তিনি কখন তার এই ভাবনাগুলি ফিরদৌসের সাথে ভাগ করে নেন। বিবাহের পর তো মাত্র কয়েক দিনই হয়েছে। হরিশচন্দ্র ফিরদৌসকে পুরোপুরি এখনই জেনে নেওয়া অপ্রয়োজনীয় তাড়াহুড়োই বটে। ফিরদৌস ভাবেন যে সারা জীবন কেটে যায়, তবুও প্রায়শই স্বামী স্ত্রীর মধ্যে কিছু রহস্য, তাদের কিছু চিন্তা বা পারস্পরিক সুখকর সাহচর্যের জন্য করা ত্যাগ, স্বামী স্ত্রী অজানা থেকে যান। একজনের থেকে অন্যজন লুকিয়ে রাখাটা কেবল খারাপ মনোভাব নিয়েই হয় না, কখনো কখনো ভালো কাজ প্রদর্শন করা তার ভালোত্ব কমিয়ে দেয়। এই ভেবেও নিজের করা ভালো কাজগুলি প্রিয়জনদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়। এভাবে লুকিয়ে রাখাতে আনন্দ বেশি আসে। স্বামী এবং স্ত্রী কিছু সময় একসাথে থাকার পরই অন্যজনের না বলা খারাপ ভালো কাজগুলি পারস্পরিক অনুভব করে জানার বোঝাপড়া অর্জন করে নেন। এই তথ্য ফিরদৌস জানেন। নিজের নতুন সঙ্গী, নতুন বাড়িতে ফিরদৌসের জীবন শুরু হয়ে গেছে। তখন একদিন আদালতে ফিরদৌসের কোনো মামলা শুনানিতে ওঠেনি। সেদিন তিনি আদালতে না গিয়ে বাড়িতে বিশ্রাম করার ধারণাকে প্রাধান্য দিলেন। দুপুর নাগাদ মেয়ে স্কুল থেকে ফিরে এলো। দুজনেই দুপুরের খাবারও খেলেন। মেয়ে মা ফিরদৌসের সাথে আনন্দের সাথে খেলা করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেল। তখন মেয়ের পাশে বিছানায় শুয়ে শুয়ে ফিরদৌস গত কয়েকদিনের ঘটে যাওয়া ঘটনাপ্রবাহের স্মরণ করতে করতে তাতে ডুবে গেলেন। মাত্র কয়েক মাসের সময়ের মধ্যে তার জীবনে খুব বড় বড় পরিবর্তন এসেছে বলে মনে হল। এখন তার স্বামী, তার শ্বশুরবাড়ি, তার খাদ্যাভ্যাস, তার পোশাক সব বদলে গেছে। এবং আরও কি, তার ধর্মীয় বিশ্বাসও পরিবর্তন হচ্ছে বলে মনে হচ্ছে। তিনি ভাবতে লাগলেন যে হয়তো এই পরিবর্তনগুলি এত সহজ হতো না যদি নাসির তাকে 3 তালাক বলে সেদিন তাকে জনমানবহীন জায়গায় বাইক থেকে নামিয়ে না দিত।
সেই ঘটনার স্মরণ ফিরদৌস এমনভাবে করতে লাগলেন যেন তা তার উপর এইমাত্র ঘটছে। নাসির চলে যাওয়ার পর সেই জায়গাটি ফিরদৌসের কাছে অত্যন্ত ভয়ঙ্কর মনে হচ্ছে। ভয়ে তিনি একটি গাছের পিছনে লুকিয়ে বসে আছেন। তিনি লুকিয়ে থাকার সময় ক্রমাগত রাস্তার দিকে দৃষ্টি দিচ্ছেন, এই আশায় যে কোনো মহিলা রাস্তায় আসা যাওয়া করতে দেখলে তার সাথে তিনি সেই জনমানবহীন জায়গা থেকে নিরাপদে বেরিয়ে যেতে পারবেন। সেটি গ্রামীণ রাস্তা হওয়ায় সেখানে কদাচিৎ কোনো পথিক বা যানবাহন যেতে দেখা যাচ্ছে। তারা সবাই পুরুষ। দুর্ভাগ্যক্রমে সেই দিন তাদের সাথে কোনো মহিলা দেখা গেল না। প্রায় 2 ঘন্টার এই যন্ত্রণা দেওয়া অপেক্ষায় তার নেতিবাচক চিন্তাগুলি তাকে অত্যন্ত ভয় পেয়ে গেল। এর আগে কখনো তিনি তার মেয়ে নারী হওয়ার এত ভয় অনুভব করেননি। মনে নেতিবাচক চিন্তাগুলি প্রাধান্য পাওয়ায় তার উপর গভীর হতাশা ছেয়ে গেল। নাসিরের দ্বারা তালাক দেওয়া হওয়ায় তার ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন মনে হচ্ছে। এতে জনমানবহীন জায়গায় কাটানো প্রতিটি মুহূর্ত তার কাছে যুগের মতো লম্বা মনে হচ্ছে। ভয়ের আধিক্যে তার মনে একটি ভয়ানক চিন্তা এলো যে মানববেশে কোনো দেবদূত তাকে এখানে খুঁজে পাবে না। তারপর রাত হয়ে যাবে। তখন অন্ধকারে তার কাশি হাঁচির শব্দ শুনে কিছু পুরুষ তাকে গাছের পিছন থেকে খুঁজে বের করবে। তারা সবাই তার উপর দলবদ্ধভাবে এবং বারবার দুরাচার করবে। তারপর সকালের আলো হওয়ার ঠিক আগে তার গলা টিপে তাকে মেরে ফেলবে। এই চিন্তা তাকে শিউরে তুলল। তার গলা শুকিয়ে গেল, কিন্তু পান করার জন্য তার কাছে জল পর্যন্ত নেই। তখন তার মনে হল যে তার ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন, এটি কম কঠিন কথা। অধিক দুঃখজনক তো তাকে তার কোনো ভবিষ্যৎই বাকি না থাকা মনে হচ্ছে। হতাশার এই মাত্রা পর্যন্ত বেড়ে যাওয়া তখন তার মধ্যে আশ্চর্যজনক সাহসের সঞ্চার করে দিল। তিনি ভাবলেন যে এখন লুকিয়ে থেকে রাতে এই গাছের পিছনে মারা যাওয়ার চেয়ে ভালো এখান থেকে হেঁটে চলে যাওয়া। হতে পারে সে নিরাপদে বেরিয়ে যাবে, বা আল্লাহর কোনো বান্দা বা দেবদূত তার সাহায্য করার জন্য উপস্থিত হবেন। তখন ফিরদৌস তার বোরকা ঠিক করলেন এবং রাস্তায় চলে এলেন। হতাশ এবং তৃষ্ণার্ত হওয়ায় তার পক্ষে হাঁটা সম্ভব হচ্ছে না। সন্ধ্যার আবছা আলো নামতে শুরু করেছে। এমন সময় তখন তিনি তার পিছন থেকে একটি গাড়ির ধীরে ধীরে কাছে আসার শব্দ শুনতে পেলেন। ফিরদৌস তার সমস্ত সাহস জড়ো করে সেটিকে থামাতে হাত দেখালেন, যার ফলে গাড়িটি থেমে গেল। তিনি লিফট পেয়ে গেলেন। সেই গাড়ির প্রৌঢ় ব্যক্তির ভদ্রতা অনুভব করতে তার কিছু মিনিট সময় লাগল। গাড়িতে বসে বসে তিনি অনুভব করলেন যে পূর্বের ফিরদৌস সেই গাছের পিছনে মরে গেছে। এই ফিরদৌস এখন নতুন জন্ম নেওয়া ফিরদৌস। গাড়িতেই তিনি নিশ্চিত করে নিলেন যে এই নতুন ফিরদৌস এখন বিশ্বকে নতুন দৃষ্টিতে দেখবে। পুরনো সমস্ত ধারণা যা তার মনে বাসা বেঁধেছিল সেগুলিকে তিনি মন থেকে ঝেড়ে ফেলবেন। তিনি তার মন মস্তিষ্ককে খোলা রাখবেন এবং নিজের মধ্যে সেই পরিবর্তনগুলিকে স্বাগত জানাবেন যা তার কাছে যুক্তিযুক্ত মনে হবে। আজ এমন এই নতুন ফিরদৌসের নতুন চিন্তার বয়স এখন 6 মাস হয়েছে। এর মধ্যেই তিনি তার সন্দেহপ্রবণ এবং গোঁড়া প্রাক্তন স্বামী নাসিরকে তার আইনবিরোধী কাজের 3 তালাক জন্য শাস্তি পাইয়ে দিয়েছেন। তারপর তিনি নাসিরের আপোসের প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং নিজেই আইনত বৈধ পদ্ধতিতে তার কাছ থেকে ডিভোর্স নেন। এরপর গাড়ির সেই ব্যক্তির ভদ্রতা স্মরণ করে বিচারপতি হরিশচন্দ্রের বিবাহের প্রস্তাব তিনি গ্রহণ করেন। তিনি স্মরণ করতে লাগলেন যে হরিশচন্দ্রজি তাকে প্রথম রাতেই বোরকা উপহার দিয়েছিলেন, অথচ সেই দিন পুরনো ফিরদৌস বোরকা পরেই সেই গাছের পিছনে বসেছিলেন। পর্দা করা সত্ত্বেও তার ভয় তখন কমতে পারেনি। বাস্তবে কোনো যুবতী পর্দা থাকার বা না থাকার কারণে নির্ভীক হয়ে যায় না। বোরকা পরা সেদিন তার অন্য সম্প্রদায়ের হওয়ার স্পষ্ট পরিচয় দিচ্ছিল, যার ফলে গাড়ির সেই ব্যক্তি তার উপর দুরাচারে আরও বেশি আগ্রহী হতে পারত। এই দুঃখজনক সত্যটি তো স্বয়ং অ্যাডভোকেট হওয়ায় ফিরদৌস ভালো করেই জানেন যে সাম্প্রদায়িক ঘৃণার শিকার অন্য কোনো সম্প্রদায়ের মহিলাই বেশি হন। অতএব নতুন ফিরদৌস এই যুক্তিতে বোরকা ত্যাগ করলেন যে সমস্ত নারী পর্দায় বা পর্দা ছাড়া সমানভাবে সুরক্ষিত বা অসুরক্ষিত থাকে। তাহলে পর্দার আবশ্যকতা যা তার নতুন বাড়িতে তার উপর বাধ্যবাধকতা নয়, কেন তাকে বহন করা উচিত?
শুরুতে নিজের এই নতুন বাড়িতে ফিরদৌস আমিষের ইচ্ছাও করেছিলেন, কিন্তু পাচক গর্বের সাথে এই কথা বলার পর যে না হি ম্যাডাম জি, হাম মাंसाहार না তো খাতে হে না হি বানাতে হে, হাম ব্রাহ্মণ হে। না ম্যাডাম জি, আমরা আমিষ খাবার খাইও না এবং বানাইও না, আমরা ব্রাহ্মণ। নতুন ফিরদৌস নিরামিষাসের মধ্যে গর্ব কি তা অনুভব করার সিদ্ধান্ত নিলেন। তারপর হরিশ্চন্দ্র জি চাইলেও বাড়িতে আমিষ রান্না করতে দৃঢ়ভাবে অস্বীকার করলেন। এত সব ভেবে এখন ফিরদৌস নিজেই হাসছেন। তিনি হরিশ্চন্দ্র জির উপর দয়া অনুভব করলেন, যাকে তিনি ফিরদৌসের ত্যাগ বলে মনে করছেন। তা আসলে নতুন ফিরদৌসের যুক্তিযুক্ত ভালো জিনিসগুলি গ্রহণ করার সংকল্প। তারপর ফিরদৌসের ঘুম এসে গেল। পরের দিন পাচক ছুটি নিয়েছেন। কাকতালীয়ভাবে সেই দিনটি রবিবার থাকায় ছুটিও ছিল। হরিশ্চন্দ্র জি ফিরদৌসকে বললেন, চা জলখাবার তুমি বানাও, আজ দুপুরের খাবার আমি বানাবো। ফিরদৌস হেসে বললেন, জি, আপনার হাতে তৈরি খাবার কিছু হাতে গোনা মানুষের ভাগ্যেই হয়তো থাকে। আমি ভাগ্যবান যে আপনার তৈরি খাবার সেবন করার সুখ পাব। দুপুর নাগাদ হরিশ্চন্দ্র জি তার নিজের হাতে তৈরি খাবার ডাইনিং টেবিলে সাজিয়ে দিলেন। তারপর মেয়ে ফিরদৌস সহ তিনি নিজে একসাথে খাবার শুরু করলেন। হরিশ্চন্দ্র পুরি ছোলে এবং আটার হালুয়া তৈরি করেছেন, সঙ্গে ফল ও সবজির সালাদ সুন্দর সাজসজ্জার সাথে টেবিলের উপর রাখা আছে। ফিরদৌস যখন এই সব খেলেন তখন তার আশ্চর্যের সীমা রইল না। তিনি স্বাদ নিতে নিতে খেতে খেতে বললেন, আমি কয়েকদিন আগে পর্যন্ত এটা ভাবতেও পারতাম না যে বিশুদ্ধ নিরামিষ খাবার এত সুস্বাদু হতে পারে। এবং বড় কথা হলো এতে পেঁয়াজ রসুনও নেই। আপনি বিশ্বাস করুন, আজকের আগে খাবার আমার কাছে কখনো এত রুচিকর লাগেনি, যতটা রুচিকর আজ এই মুহূর্তে লাগছে। হরিশ্চন্দ্র পরিহাস করে বললেন, অন্য কোনো খাবার আপনার কাছে এত ভালো লাগতেই পারে না, কারণ অন্য কারো তৈরি খাবারে আপনার জন্য আমার মতো প্রেম মেশানো যেতেই পারে না। ফিরদৌস খিলখিল করে হেসে উঠলেন। তার মাম্মাকে হাসতে দেখে মেয়েও তার সাথে হাসতে শুরু করল। তারপর ফিরদৌস অতিরিক্ত খেয়েই থামতে পারলেন। শেষে তিনি বললেন, বাস, আপনি এবার থেকে আর কখনো খাবার বানাবেন না, না হলে আমি মোটা হয়ে যাব। হরিশ্চন্দ্র উত্তর দেওয়ার ক্ষেত্রে কম নিপুণ ব্যক্তি নন। সঙ্গে সঙ্গে তিনি বললেন, তাহলে তো আমাকে বারবার খাবার বানাতে হবে। ফিরদৌস কারণ জানার আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলেন, জি, সেটা কেন? হরিশ্চন্দ্র জি ফিরদৌসের অনুকরণ করে বললেন, জি, সেটা এই জন্য যে আমার স্ত্রীর মোটা হওয়াটা খুব সুখকর লাগে। এমন কোনো একদিন জীবনের আশা হারিয়ে ফেলা ফিরদৌসের দিনগুলি এখন এমন হাসি এবং আনন্দে কাটতে শুরু করেছে। তার জীবন যতখানি প্রসন্নতায় কাটতে শুরু করেছে ততখানি বিরলই কোনো নারীর জীবন হয়। এখন আপনারা শুনুন মানব পরিচয় এর এই পর্বের উপর জেমিনাই দ্বারা লেখা পর্যালোচনা, সমালোচনা এবং নির্দেশিকা। এই পর্বটি ফিরদৌসের মানসিক বিবর্তন, সাইকোলজিক্যাল এভলিউশন এর উপর মনোযোগ কেন্দ্রীভূত করে। গল্পটি এখানে বাইরের দ্বন্দ্ব থেকে সরে গিয়ে অতীতের ট্রমা এবং বর্তমানের স্বীকৃতির মধ্যেকার অভ্যন্তরীণ যুদ্ধকে চিত্রিত করে। 1. ট্রমা থেকে মুক্তি, নতুন ফিরদৌসে জন্ম। ফিরদৌসের অতীতের ফ্ল্যাশব্যাক এই পর্বের সবচেয়ে শক্তিশালী অংশ। 3 তালাকের পর জনমানবহীন রাস্তায় গাছের পিছনে লুকিয়ে থাকা ফিরদৌস কেবল শারীরিকভাবে নয়, মানসিকভাবেও মৃত বলে ঘোষিত হন। সেই ভয়, হতাশা এবং অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যতের কল্পনাকে দলবদ্ধ দুরাচারের ভয় এত স্পষ্টতা দিয়ে ফুটিয়ে তোলা পিতৃতান্ত্রিক হিংসার মানসিক প্রভাবকে উন্মোচিত করে। সাহসের সঞ্চার এবং গাড়িতে ভদ্রতা অনুভব করার সাথে সাথেই ফিরদৌসের নিজেকে নতুন জন্ম নেওয়া ফিরদৌস হিসেবে ঘোষণা করা কেবল একটি বক্তব্য নয়, এটি আত্মসংরক্ষণ এবং যুক্তির ভিত্তিতে জীবনকে পুনরায় সংজ্ঞায়িত করার দৃঢ় সংকল্প। 2. ত্যাগ নয়, যুক্তিযুক্ত সংকল্প। হরিশ্চন্দ্র মনে করেন যে ফিরদৌস ত্যাগ করছেন, অথচ ফিরদৌসের যুক্তি হল যে তিনি কেবল যুক্তিযুক্ত ভালোকেই গ্রহণ করছেন। বোরকা ত্যাগ, ফিরদৌস বোরকা ত্যাগ করেছেন কারণ হরিশ্চন্দ্র বলেছেন বলে নয়, বরং তিনি অনুভব করেছেন যে পর্দা ভয় থেকে মুক্তি দেয় না, বরং সাম্প্রদায়িক ঘৃণার কারণে এটি তার পরিচয়কে উন্মুক্ত করতে পারে। তার যুক্তি হল,
যখন বোরকার বাধ্যবাধকতা নেই তখন অযৌক্তিক আবশ্যকতা কেন বহন করা? আমিষের ত্যাগ, এই ত্যাগও প্রেম বা চাপে নয়, বরং নৈতিকতা এবং মেয়ের লালন পালনের যুক্তির উপর ভিত্তি করে। পাশাপাশি পাচকের ব্রাহ্মণত্বের উপর গর্ব দেখে ফিরদৌস সেই নিরামিষাসের গর্বের নৈতিক উচ্চতা বোঝার সিদ্ধান্ত নেন। ফিরদৌসের এই সিদ্ধান্তগুলি নির্দেশ করে যে তিনি এখন কুসংস্কার বা আবেগ দ্বারা নয়, বরং বিবেক এবং যুক্তি দ্বারা চালিত হন। এটি তার নতুন দৃষ্টির সারমর্ম। ৩. প্রেমের রন্ধনশিল্প, দ্য কালিনারি আর্ট অফ লাভ। পর্বের সমাপ্তি হালকা এবং অত্যন্ত মিষ্টি। হরিশচন্দ্র কর্তৃক পেঁয়াজ রসুনবিহীন বিশুদ্ধ নিরামিষ খাবার তৈরি করা এবং ফিরদৌসের দ্বারা তা অতিরিক্ত উপভোগ করা তাদের সাংস্কৃতিক পার্থক্যের সম্পূর্ণ একীভূত হওয়ার প্রতীক। হরিশচন্দ্রের এই কথা যে অন্য কারো তৈরি খাবারে আপনার জন্য আমার মতো প্রেম মেশানো যেতেই পারে না, তাদের বৈবাহিক বন্ধনকে একটি সরল, নিষ্কুলস প্রেমের স্তরে স্থাপন করে। উপসংহার: ফিরদৌসের জীবন এখন জনমানবহীন রাস্তার ভয় থেকে বেরিয়ে এসে স্বাদ এবং হাসির একটি আনন্দময় জীবনে প্রবেশ করেছে। এই পর্বটি নির্দেশ করে যে মানব পরিচয় কেবল নৈতিকতাতেই নয়, বরং বিবেকপূর্ণ জীবনধারা এবং নিঃস্বার্থ প্রেমেও পাওয়া যায়। পর্ব ৪ সমাপ্ত।